নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। প্রতিদিনের মতো আজকেও এই যে এফআইআই এরা বিক্রি করেছে, আজকের দিনে এফআইআই এরা ভারতীয় মার্কেটে টোটাল এই 7,049 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে তার উল্টো দিকে এই ডিআইআই এটা কিনেছে 7,449 কোটি টাকা শেয়ার। আর এটা তো গেল ক্যাশ মার্কেট। যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, এইখানে হেভি সেলিং দেখা গেছে। এই ইন্ডেক্স ফিউচার্স এখানেও এফআইআই বিক্রি করেছে 3,107 কোটির এবং এই যে স্টক ফিউচার্স এখানেও বিক্রি করেছে 163 কোটি শেয়ার। এরপরে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। এতদিন তো আমেরিকান মার্কেটে খুব একটা বড় পতন দেখা যাচ্ছিল না, বিভিন্ন গ্লোবাল মার্কেটে যুদ্ধের কারণে পড়ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই যে আমেরিকান মার্কেট এখানেও কিন্তু পতন শুরু হয়ে গেছে। এই ডাউ জোন্স এটা বর্তমানে 1.20% নিচে ট্রেড করছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানেও প্রায় 1.37% ডাউনফল এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি আমাদের ইন্ডিয়ান এডিআর গুলোর কথা বলি, এইখান থেকেও খারাপ সংকেত আসছে। এই উইপ্রোর এডিআর প্রায় 3% ডাউন, ইনফোসিসের এডিআর 2.60% ডাউন হয়েছে, এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.88% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.48% নিচে রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটাও 1% ডাউন। এবং যদি যাত্রা অনলাইনের কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন প্রায় 2% কাছাকাছি ডাউনফল দেখতে পাওয়া যাচ্ছে। মানে যে কটা এডিআর কভার করা হয় প্রতিটা এডিআরই লাল নিশানে ট্রেড করছে। এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ ডেটা আসার কথা ছিল। তো সেটা কিসের ডেটা? সেটা হচ্ছে ইনফ্লেশনের ডেটা বা মুদ্রাস্ফীতির ডেটা। সেটা সামনে এসেছে। কেমন এলো এবারে ইনফ্লেশনের ডেটা? এবারে দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশনের ডেটা যেটা আজকের দিনে এসেছে, দেখতে পাচ্ছেন এই 12/3 অ্যাকচুয়াল কত এসেছে 3.21%। এর আগে কত ছিল? 2.73% ছিল। আর যে নতুন বেস ইয়ার ধরে হিসাব হচ্ছে, তো সেই হিসাবে এই যে ডেটাটা এলো এটা কিন্তু দ্বিতীয়বার এলো। মানে এর আগের বারে যখন 2.73% এসেছিল তখনই কিন্তু নতুন সিরিজ ধরেই এসেছিল। তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন আগের থেকেও এই যে ইনফ্লেশনের ডেটা এটা বেশি এসেছে এবং মার্কেটের কথা অনুমান ছিল 3.10%। মানে অনুমানের তুলনাতেও কিন্তু এই যে ইনফ্লেশনের ডেটা এটা বেশি এসে গেছে। আর এই ইনফ্লেশনের ডেটা এটা যত নিচের দিকে আসবে, মানে 2 এর কাছাকাছি আসবে, তত কিন্তু সেটা মার্কেটের জন্য ভালো ধরা হয়। তো এখানে ইনফ্লেশনের ডেটা এটা কিন্তু বেড়ে গেছে অনেকটাই, এটা মার্কেটের জন্য নেগেটিভ ব্যাপার। আর এই ইনফ্লেশনের ডেটা বেড়ে গেলে কি হয়, এই আরবিআই পরবর্তীকালে যখন মিটিং করবে তখন রেট কাটের যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায়। কারণ এই আরবিআই তারাও কিন্তু এটা চায় যে এই ইনফ্লেশনের রেট এটা নিচের দিকে থাকুক। তো এই ইনফ্লেশনের রেট এটা নিচের দিকে থাকলেই আরবিআই কি করতে পারে, তাদের এই রেপো রেট বা ইন্টারেস্টের রেট এটা নিচের দিকে রাখতে পারে। মানে ইনফ্লেশন বেড়ে গেলে আরবিআই রেট কাটের যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায়। এবং এবারে তো এই যে ইনফ্লেশনের ডেটা এটা 3.21% এলো, কিন্তু দেখতে পাচ্ছেন বাট ইউএস ইসরায়েল ইরান ওয়ার ইম্প্যাক্ট ইয়েট টু বি ফেল্ট। মানে এখনো এই যে ইনফ্লেশনের ডেটা এখানে যুদ্ধের যে ইম্প্যাক্ট সেটা পড়েনি। কারণ এই যে ইনফ্লেশনের ডেটা এসেছে এটা কি মাসের ডেটা? এই 3 মাসে এসেছে, মানে হচ্ছে 2 মাসের ডেটা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ডেটা। আর এই মার্চ মাস এটা কমপ্লিট হলে তারপরে এপ্রিল মাসে এই মার্চ মাসের ডেটা আসবে। তখন কিন্তু এই যে তেলের প্রাইস বাড়ছে, তার সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বাড়ছে, এগুলো এই ইনফ্লেশনে যোগ হবে। মানে পরবর্তী যখন ইনফ্লেশনের ডেটা আসবে তখন কিন্তু তাতেই আমেরিকা ইসরায়েল ইরান ওয়ারের যে ইম্প্যাক্ট সেটা দেখা যাবে। আর এই তেলের দাম বাড়ছে মানে কি, এই যে পরিবহন সেটা আরো দামি হয়ে যাবে, যার ফলে বিভিন্ন যে ট্রান্সপোর্ট সেটাও দামি হবে এবং এর জন্যই বিভিন্ন যে জিনিস সেগুলোর দাম বেড়ে যাবে। আর এই দাম বেড়ে যাওয়া মানে কি, এই যে ইনফ্লেশন সেটা বেড়ে যাওয়া। আর এর আগে এই আরবিআই এর অনুমান কত ছিল, এই ইনফ্লেশনের ডেটা কত আসবে? তো দেখতে পাচ্ছেন এই জানুয়ারি এবং মার্চ কোয়ার্টার পর্যন্ত এই যে ইনফ্লেশনের ডেটা এটা আরবিআই অনুমান করে চলছিল 3.2% আসবে। মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসের ডেটা তো আমরা দেখতে পেলাম। এরপরে মার্চ মাসের যে ডেটা আসবে, তো এই 3টে মাসের যে ডেটার অ্যাভারেজ সেটা আসবে অনুমান করেছিল আরবিআই 3.2%। সেই হিসাবে যদি দেখি তাহলে মার্চ মাসে এই ডেটা কত এলে আরবিআই যে ফোরকাস্ট সেটাকে মিট করবে। তো এর জন্য কি করতে হবে, ক্যালকুলেটর খুলে নিতে হবে। এবারে কত এসেছে ইনফ্লেশনের ডেটা, এবারে এসেছে 3.21%। তো সেইটা লিখে নেবো 3.21, এর সঙ্গে কি যোগ করতে হবে, এর আগের মাসে যেটা ছিল সেটা যোগ করতে হবে। এর আগের মাসে ইনফ্লেশনের ডেটা কত ছিল 2.73%, তো এটাও যোগ করে নেবো প্লাস 2.73। তো কত দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন 5.94। আর এখানে আরবিআই এর ফোরকাস্ট কত, এটা কিন্তু একটা কোয়ার্টার ডেটা 3.2%, মানে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে 3 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে, 9.6 দাঁড়াবে। তো এখান থেকে কি করতে হবে, -9.6 করতে হবে, 9.6। তো কত দাঁড়াচ্ছে 3.66। তো পরবর্তীকালে যখন ইনফ্লেশনের ডেটা আসবে সেটা যদি 3.66 আসে তাহলে কিন্তু সেটা আরবিআই যে ফোরকাস্ট সেটাকে মিট করবে। কিন্তু এর থেকে যদি ইনফ্লেশনের ডেটা বেড়ে যায় তাহলে কিন্তু আরবিআই যে ফোরকাস্ট তার থেকে অনেকটা বেশি ইনফ্লেশন হয়ে যাবে, যেটার উপর কিন্তু মার্কেট
নেগেটিভ রিয়াকশন দেখাতে পারে। আর এই ইনফ্লেশনের ডেটা অনুমানের থেকে বেশি এসেছে, এর আগের বারের তুলনায় বেশি এসেছে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে গিভ নিফটি, এখানে খারাপ রিয়াকশন দেখা যাচ্ছে। আর এতে যে শুধুমাত্র ইনফ্লেশনের ডেটা খারাপ রিয়াক্ট দেখা যাচ্ছে এটা বললে ভুল হবে, কারণ মার্কেটে এমনি প্রেসার রয়েছে, এই যুদ্ধের ইম্প্যাক্ট রয়েছে। তো সেই সবকিছু মিলিয়ে এই যে গিভ নিফটি এটা কিন্তু খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। যে এই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি, এখন গিভ নিফটি এই 214 পয়েন্ট বা পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 0.9% নিচে ট্রেড করছে। আগামীকালেরও যে ওপেনিং সেটা কিন্তু নেগেটিভ হতে পারে, এমনকি সারাদিনের যে মার্কেট সেটা লাল নিশানেই চলতে পারে। এরপরে কথা বলবো ইউরিয়ার ব্যাপারে। তো এই ইউরিয়া তৈরিতে এই যে গ্যাস তার ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়, আর বর্তমানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাস সেখানে শর্টেজ দেখা যাচ্ছে, সব ধরনের গ্যাসে শর্টেজ দেখা যাচ্ছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই যে ফার্টিলাইজার সেক্টর মানে যেখানে ইউরিয়া তৈরি হয়, সেখানে গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে যে পরিমাণে গ্যাস সাপ্লাই করা হতো তার 70% সাপ্লাই করা হবে, মানে বুঝতে পারছেন আগের থেকে কম সাপ্লাই করা হবে। তো এর ফলে কি হবে, এই ফার্টিলাইজার সেক্টর গুলোতে এই যে উৎপাদন সেটা অনেকটাই কমে যাবে। আর এই সব কিছুর কারণে দেখতে পাচ্ছেন কি হয়েছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক ইউরিয়া প্ল্যান্ট এগুলো বন্ধ হয়ে গেছে। অনেক ইউরিয়া প্রডিউসার তাদের এই যে প্ল্যান্ট সেগুলো বন্ধ করে রেখেছে, কারণ এই গ্যাসের শর্টেজের কারণে এই যে ইউরিয়া সেটা তৈরি করা যাচ্ছে না। এবং তার পরিবর্তে গভর্নমেন্ট কি করছে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া রিকোয়েস্ট ইউরিয়া ইম্পোর্টস ফ্রম চায়না, মানে ইন্ডিয়াই চায়নার কাছে অনুরোধ করেছে যাতে তারা ভারতে এই যে ইউরিয়া এটা এক্সপোর্ট করে। কিসের জন্য করেছে, এই গ্যাস শর্টেজের জন্য। এই গ্যাস শর্টেজের জন্য ভারতের মধ্যে এই যে ইউরিয়া সেটা তৈরি হচ্ছে না, যার কারণে চায়নার থেকে এই ইউরিয়া ইম্পোর্টের ব্যাপারে ইন্ডিয়া রিকোয়েস্ট করেছে। আর এই গ্যাসের সত্যি সত্যি এই যে টেনশন সেটা বাড়ছে, যেমনটা দেখতে পাচ্ছেন এর আগে এই যে এলপিজি বুকিং সাইকেল সেটা প্রথমে 21 দিন করা হয়েছিল, তারপরে 25 দিন করা হয়েছিল, এবং আজকের দিন একটা নতুন ঘোষণা এসে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই রুরাল হাউসহোল্ড টু 45 ডেজ অ্যামিড সাপ্লাই কনসার্ন আফটার হরমুজ ডিসরাপশন। তো এই হরমুজ প্রণালীতে এই যে সাপ্লাই সেটা বন্ধ রয়েছে, সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এই যে রুরাল এলাকা মানে গ্রাম্য যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাসের যে সার্কেল সেটা করে দেওয়া হচ্ছে 45 দিন। মানে আপনি যদি 45 দিন আগে কোনো গ্যাস বুক করে থাকেন তবেই কিন্তু তারপরে আপনি আবার নতুন একটা গ্যাস বুক করতে পারবেন। কিন্তু ধরুন আপনি গ্যাস এমন সময় বুক করেছিলেন যেখান থেকে এখনো 45 দিন হয়নি, তাহলে কিন্তু আপনি এই যে গ্যাস সেটা বুক করতে পারবেন না। এবং এটা খুবই খারাপ জিনিস দেখতে পাচ্ছেন, শুধুমাত্র গ্রাম্য এলাকাগুলোকেই এই 45 দিনের সাইকেল সেখানে ফেলা হয়েছে। সেখানে কিন্তু শহরে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এবং তারই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট তারাও দেখতে পাচ্ছেন কিছু কথা বলেছে, আর্গু সিটিজেন টু অ্যাভয়েড প্যানিক বুকিং। মানে অনেকে এই সময় কি করছে, ভয়ে ভয়ে অতিরিক্ত যে সিলিন্ডার সেগুলো বুক করে বাড়িতে স্টোর করে রাখছে। তো গভর্নমেন্ট সেটা করতে বারণ করেছে, কারণ এই ধরনের জিনিসগুলো করলে কি হচ্ছে, এই যে গ্যাসের শর্টেজ সেটা আরো বেশি হয়ে যাচ্ছে। আর এরপরে কথা বলবো ইরানের যে সুপ্রিম লিডার আল খামেনি, তিনি মারা যাওয়ার পর তার যে ছেলে এই মুস্তাফা খামেনি তাকে সুপ্রিম লিডার পদে বসানো হয়েছে। এবং এই সুপ্রিম লিডার পদে বসার পরে এই প্রথমবারের জন্য এই মুস্তাফা খামেনি তিনি কিছু বক্তব্য সামনে রেখেছেন। এবং আজকের বক্তব্য যেটুকু সামনে এসেছে সেটা নেগেটিভ দিকে এসেছে। তিনি কি বলেছেন দেখতে পাচ্ছেন, স্টেট অফ হরমুজ মাস্ট রিমেন ক্লোজড অ্যাজ টুল টু প্রেসার এনিমি ইরান নিউ সুপ্রিম লিডার সে। মানে তিনি এই বক্তব্যের প্রথম দিনেই এই যে স্টেট অফ হরমুজ সেটাকে ফোকাস করেছেন। তিনি এটাই বলেছেন এই যে স্টেট অফ হরমুজ এটাকে পুরোপুরি ভাবে বন্ধ রাখা হবে। কিসের জন্য, তো তারা এটাই বলছে এই যে বন্ধ রাখছে সেটা তাদের কাছে একটা টুল হিসেবে কাজ করছে, টুল টু প্রেসার এনিমি। মানে এর ফলে তারা কি করতে চাইছে, এই যে হরমুজ প্রণালী সেটাকে বন্ধ করে রেখে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা বাড়িয়ে দিচ্ছে, এবং যার জন্য গ্লোবালি বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে। তবে এটা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু লাইভে এসে বলেননি, তিনি কিছু বক্তব্য দিয়ে দিয়েছিলেন যেটা একজন নিউজ অ্যাঙ্কর সামনে রেখেছে। কি কি বলা হয়েছে, এই ক্লোজার অফ দ্য স্টেট অফ হরমুজ এটা তো বলা হয়েছে, তারপরে আলটিমেটাম টু ইউএস মিলিটারি। তো তিনি এই যে রিজিওনাল কান্ট্রিগুলো রয়েছে মানে যে সমস্ত দেশের বেস থেকে এই আমেরিকা তাদের উপর অ্যাটাক চালাচ্ছে, তাদের এটাই বলছে তারা যেন এই ইউএস এর মিলিটারি বেস এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেয়, স্টেটিং দে উড আদারওয়াইজ বিকাম লেজিটিমেট টার্গেটস ফর অ্যাটাক। মানে সেগুলো যদি বন্ধ না করে তাহলে ইরান কিন্তু সেগুলোর উপর অ্যাটাক করতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন ভাবা রেটালিয়েশন, তিনি এটাই বলছেন এই ইসরায়েল ইউএস এর অ্যাটাকে যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছেন তাদের যে রিভেঞ্জ সেটা নেওয়া হবে। এবং তারই সঙ্গে সঙ্গে তার কিছু ফ্যামিলি মেম্বারও মারা গেছে, যেমন তার নিজের বাবা এই আল খামেনি তিনি মারা গেছেন, তারপর তার মাও মারা গেছেন। তো সেই ধরনের কিছু ব্যক্তির নামও তিনি উল্লেখ করেছেন। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রিপারেশন ডিমান্ড, মানে এই যে ক্ষতিপূরণ সেটারও দাবি করেছে এই ওয়ার ড্যামেজ। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রেস ফর অ্যালাইস, আর এই যে ইরান তাদের হয়েও তো কিছু সংগঠন কাজ করছে, তাদের হয়েও যুদ্ধ করছে, তো তাদেরকে তাদের যে সাপোর্ট সেটা জারি রাখতে বলেছেন। তো কারা সাপোর্ট করছে দেখতে পাচ্ছেন, এই যে হিজবুল্লাহ রয়েছে, তার সঙ্গে সঙ্গে হাউথিস রয়েছে, তারপরে ইরাকি রেজিস্ট্যান্স গ্রুপ, এদেরকে এই যে সাপোর্ট দেওয়ার কথা তিনি বলেছেন। আবার এরকম কিছু রিপোর্ট সামনে আসছে যেমনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরো বেশি সন্দেহ তৈরি করছে। কখন, যখন তিনি লাইভ টেলিভিশনে এসে বক্তৃতা দিলেন না, তার পরিবর্তে কি করলেন, একটা লিখিত চিঠি এই নিউজ অ্যাঙ্করকে দিয়ে পড়ালেন। কি রিপোর্ট সামনে আসছে, যে এই ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি তিনি কোমাতে রয়েছেন। এবং এটাও সামনে আসছে যে ইসরায়েল এবং ইউএস এর অ্যাটাকে
তিনি তার একটা পাও ইতিমধ্যে হারিয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও দেখা গেছে। মানে তার লিখিত যে বক্তব্য আজকে পড়া হলো সেখান থেকে কিন্তু পজিটিভ কোনো সংকেত সামনে আসেনি। তবে এই জিনিসটাকে ট্যাকেল করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তারা 3টে মেম্বারের একটা প্যানেল তৈরি করেছে। কিসের জন্য? টু ট্যাকেল ইরান ক্রাইসিস। তো কোন ব্যক্তি এটার হেড? দেখতে পাচ্ছেন এই অমিত শাহ, ইনি এই যে প্যানেল এটার হেড রয়েছেন। আর এই প্যানেলে আর কে কে রয়েছেন? আমাদের এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর জি তিনি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার এই হরদীপ সিং পুরী তিনি রয়েছেন। আর এই ক্রাইসিসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও কিছু বক্তব্য সামনে রেখেছেন। কি বলছেন? উই হ্যাভ ওয়ান গোল ওয়ান ডেস্টিনেশন, বিকশিত ভারত। এবং মূল যে বক্তব্য সেটা হচ্ছে ইন্ডিয়া উইল মেক এভরি এফর্ট টু এনশিওর দ্যাট ইটস ফার্মার্স অ্যান্ড সিটিজেন আর প্রোটেক্টেড ফ্রম দ্য বার্ডেন অফ গ্লোবাল চ্যালেঞ্জেস। মানে বর্তমানে যে গ্লোবাল চ্যালেঞ্জেস দেখা যাচ্ছে সেখান থেকে ইন্ডিয়ান যে সিটিজেন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ফার্মার রয়েছে তাদের রক্ষা করাই সরকারের এখন মূল কর্তব্য। এবং তিনি এটাও বলেছেন এর আগে আমরা কোভিড এর সময় এত বড় খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠেছি, তো সেখান থেকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটাও আমরা খুব সহজে কাটিয়ে উঠতে পারবো। তবে মার্কেট নিয়ে কিন্তু সেরকম ভালো সংকেত নেই। এই আজকের দিনেই জেপি মর্গান এদের তরফ থেকে কিছু বক্তব্য সামনে এসেছে, যেমনটাই জেপি মর্গান এরা কি বলেছে দেখতে পাচ্ছেন, হেজ ফান্ডস হিট বাই ওয়ার্স্ট ড্রডাউন সিন্স এপ্রিল। মানে এই জেপি মর্গানের যে হেজ ফান্ড রয়েছে সেটা কিন্তু এপ্রিলের পর এই সর্বপ্রথম এত ক্ষতির মুখে পড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জেপি মর্গান এই যে ইনস্টিটিউশন রয়েছে তারা এটাও বলছে মার্কেটে বর্তমানে যারা শর্ট করে রেখেছেন তারাই ভালো টাকা কামাবেন। মানে মার্কেট কিছু সময় এই বিয়ারদের হাতেই থাকতে পারে। এরপরে কিছু কোম্পানি, বায়োকন লিমিটেড এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন এই এফডি এর তরফ থেকে একটা অ্যাপ্রুভাল পেয়েছে। কিসের ব্যাপারে? তাদের একটা লিরাগ্লুটাইড ইনজেকশন রয়েছে তার ব্যাপারে। তো এই ইনজেকশনটা কিসের কাজে ব্যবহার হয়? দেখতে পাচ্ছেন টু ট্রিট টাইপ 2 ডায়াবেটিস, তার সঙ্গে সঙ্গে বুস্টিং ইটস কমপ্লেক্স ড্রাগ অফারিং। তারপরে কোম্পানি কল্পতরু লিমিটেড, এইখানে কোম্পানি এই 1400 কোটি টাকার একটা রিডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য সাইন করেছে। কোথায়? এই মুম্বাই আন্ধেরি ওয়েস্টে। তারপরে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানিটা ফান্ড রেজ করতে চলেছে। এই কোম্পানিটা এই 2000 কোটি টাকার একটা কিউআইপি লঞ্চ করেছে। কিসের জন্য? তাদের একটা সাবসিডিয়ারি রয়েছে এই অ্যাক্সিস ম্যাক্স লাইভ গ্রোথ, সেখানে ফান্ডিং করার জন্য। তারপরে বালাজি এমএনসি লিমিটেড, এটাই ফার্টিলাইজার সেক্টরে কাজ করা একটি কোম্পানি। এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন কি করেছে, তাদের কিছু প্ল্যান্ট ক্লোজ করে দিয়েছে। কিসের জন্য? এই যুদ্ধের কারণে অ্যামোনিয়া সাপ্লাইয়ে ব্যাঘাত ঘটছে এই কারণেই। এরপরের কোম্পানি জেকে লক্ষ্মী সিমেন্ট লিমিটেড, এইখানে কোম্পানি দেখতে পাচ্ছেন একটাই লাইমস্টোন ব্লকের জন্য প্রেফার্ড বিডার হিসেবে ঘোষিত হয়েছে। এই যে লাইমস্টোন এটা কি কাজে ব্যবহার হয়? এই যে লাইমস্টোন এটা কিন্তু এই সিমেন্ট তৈরির একটা বড় কাঁচামাল এবং কারাই বিডার হিসেবে ঘোষিত হয়েছে দেখতে পাচ্ছেন একটা সিমেন্ট কোম্পানি এই বিডার হিসেবে ঘোষিত হয়েছে। তো এটা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো গোল্ড এবং সিলভার। গোল্ড সিলভারে সেরকম বড় মুভ নেই। এই গোল্ড এটাই 1% মতো নিচে ট্রেড করছে এবং তারই সঙ্গে সঙ্গে সিলভার এখানেও কিছুটা ডাউনফলই দেখা যাচ্ছে, এখন এই 529 টাকার মতো নিচে রয়েছে। আর তারই উল্টো দিকে এই যে ডলার ইন্ডেক্স এখানে লাগাতার র্যালি আসছে, এখনো দেখতে পাচ্ছেন এই 0.5% মতো উপরে ট্রেড করছে। আর এই ক্রুড অয়েল এখান থেকে কেমন সংকেত আসছে? এই ক্রুড অয়েলেও খুব ভালো সংকেত নেই। দেখতে পাচ্ছেন এই ডব্লিউটিআই ক্রুড এটা প্রায় 9% উপরে, ব্রেন্ট ক্রুড এটা 8.32% উপরে রয়েছে, এই মুরবান ক্রুড এটা প্রায় 16.5% উপরে ট্রেড করছে। আর ভিডিও শেষে একবার আমেরিকান মার্কেট গুলো দেখে নিন। এই ডাও জোন্স এটা 1.41% নিচে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানেও প্রায় 1.57%-এর ডাউনফল এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।